ইরানের মতো সৌদিও জোরালো কণ্ঠে আমেরিকাকে সাফ জানালো, ফিলিস্তিনের স্বাধীনতায় কোনো ছাড় হবে না। এবার কি মুক্তি পাবে গাজাবাসী? এবার রাজনৈতিক শত্রু মুসলিম মামদানির সাথে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট, জানালেন খোদ ট্রাম্প। কোন উদ্দেশ্যে এই সাক্ষাৎ? 40টিরও বেশি ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠছে বিশ্বজুড়ে, বিশাল বিস্ফোরণ ছড়াচ্ছে লাভার স্রোত। আচমকা কেন এত অগ্নুৎপাত? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার ইরান ও সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই মুসলিম দেশ জোরালো অবস্থান নিল ফিলিস্তিনের স্বাধীনতার ইস্যুতে। ইরানের মতোই একই জোরালো কণ্ঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাফ জানিয়ে দিলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে কোনো ছাড় নয়। আমেরিকার মাটিতে বসেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলে দিলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। ইরানের মতোই মধ্যপ্রাচ্যের আরেক ক্ষমতাধর দেশের এমন অবস্থানের পর আশা জেগেছে, পুরোপুরি মুক্তি পাবে কি ফিলিস্তিনিরা? ব্যবসায়িক লেনদেনে যুক্তরাষ্ট্রকে পাশে টানলেও সৌদি কি ফিলিস্তিনের পাশে থাকবে? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে কি এবার একজোট হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ ইরান ও সৌদি আরব? আমেরিকার মোড়লগিরিকে উপেক্ষা করে কি নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়াবে সৌদি? এমন প্রশ্ন উঠেছে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া জবাবের পর। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই দৃঢ় কণ্ঠে তিনি সাফ জানিয়ে দেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেলেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। আর এর ফলে ফিলিস্তিন ইস্যুতে ইরানের মতো শক্ত অবস্থান নিল সৌদি আরব। কিন্তু তারপরও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, সৌদি কি সত্যি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা চায়, নাকি এটি লোক দেখানো কোনো প্রক্রিয়া? কি বলছেন বিশ্লেষকরা? পশ্চিমা বিশ্বে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে 2017 সাল থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখান সৌদি যুবরাজ। সে সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরায়েলের সাথে সম্পর্কে আলোচনা অথবা চুপ থাকার পরামর্শ দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে অবশ্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির ব্যাপারেও আগ্রহ ছিল সৌদি আরবের। এমনকি 2023 সালে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পরও আব্রাহাম চুক্তির কাছাকাছি ছিল সৌদি আরব। হজের মাটিতে ফিলিস্তিনের পতাকা ওড়ানো কিংবা ফিলিস্তিনিদের জন্য দোয়া করাও নিষিদ্ধ ছিল সৌদি আরবে। কিন্তু হঠাৎ কেন সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করেছে? ফিলিস্তিন নাকি নিজেদের স্বার্থে? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে গাজা দখলের সংখ্যা আরো বেড়েছে। রিয়াদের ভয়, গাজা দখল হলে 20 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের অশান্তি দেখা দেবে। এতে অন্যান্য দেশের পাশাপাশি ভোগান্তির শিকার হবে সৌদি আরব। আর এতেই ব্যবসায়িক লেনদেনকে পাশ কাটিয়ে ফিলিস্তিনের পাশে থাকতে শক্ত অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ। মার্কিন প্রেসিডেন্টের কৌশল ছিল মোটা অঙ্কের ব্যবসায়িক লেনদেন দেখিয়ে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু পচা শামুকে পা কাটার মতো কাঁচা লোক নন সৌদি যুবরাজ। এমনকি ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি ইস্যুতেও রিয়াদ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেটা ভালো তেমন কিছুই করতে তারা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে। সেক্ষেত্রে কৌশলে পরোক্ষভাবে ইরানকে সমর্থন দিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কেননা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরানকে সমর্থন দিতেই হবে। এর আগে ইরানও জানিয়েছে, ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো ইস্যুতে ইরানে হামলা চালালে তার জবাব হবে খুবই ভয়াবহ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 32 জন ফিলিস্তিনিকে। হামলা হয়েছে লেবাননেও। এদিকে বেআইনিভাবে দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফরের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় গাজায় তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে গাজা সিটির সুজাইয়া, জেইতুন, খান ইউনিসের কাছাকাছি আল মাওয়াসি সহ একাধিক এলাকায়। এতে নারী, শিশু সহ হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। বেশিরভাগই অস্থায়ী আশ্রয় শিবির আর ধ্বংসপ্রাপ্ত ভবনে ছিলেন। আহত 77 ফিলিস্তিনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে লেবাননের শরণার্থী শিবিরে অন্তত 13 জন ফিলিস্তিনিকে হত্যার পর ইসরায়েলি বিমান হামলা হয়েছে দেশটির দক্ষিণ সীমান্তে। মুহুর্মুহু হামলায় একাধিক ভবন গুড়িয়ে দিয়ে ইসরায়েলি সেনা সদর থেকে দাবি করা হয়েছে, হামলা হয়েছে হিজবুল্লাহ সদস্যদের সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে। লেবানন আর গাজা ভূখণ্ডে তাণ্ডব চালানো ইসরায়েলি বাহিনী বেআইনি দখলে থাকা সিরিয়ার দক্ষিণ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ঝটিকা সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের সুযোগে গত ডিসেম্বর থেকে অঞ্চলটি ইসরায়েলি সেনাদের দখলে থাকলেও এই প্রথম সেখানে সফর করলেন নেতানিয়াহু। সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দুদিনের মাথায় এই কাণ্ড ঘটালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। একে ইসরায়েলি আগ্রাসন বলেছেন জাতিসংঘে সিরিয়ার দূত ইব্রাহিম ওলাবি। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার কট্টর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। খোদ ট্রাম্প জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার তাদের বৈঠক হবে হোয়াইট হাউসে। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নেতা মামদানি নির্বাচনী প্রচারের শুরু থেকেই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচনা চালিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে মামদানির সাথে শিগগিরই তার সাক্ষাতের অনিশ্চয়তা নিয়ে গুঞ্জন ছিল। এমন পরিস্থিতিতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন 21 নভেম্বর তার সাথে সাক্ষাৎ হবে মামদানির। যদিও এই খবর দেওয়ার শুরুতেই মামদানিকে কমিউনিস্ট বলে অপপ্রচারের সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। শুক্রবারের বৈঠকের বিষয়টি মামদানির মুখপাত্র ডরি পিকে নিশ্চিত করেছেন। প্রেসিডেন্টের সাথে নতুন মেয়রের সাক্ষাতে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আলাপচারিতায় নগরবাসীর সুরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা আর নাগরিক সুবিধার সহজ প্রাপ্তির বিষয় গুরুত্ব পাবে। 1969 সালের পর এই প্রথম 10 লাখের বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়া মামদানি 1 জানুয়ারি শপথ নেবেন। তবে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ওই শপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন মামদানি। এমনকি নিউ ইয়র্কে আসলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকিও দিয়ে রেখেছেন মামদানি। অস্ট্রেলিয়া সরকারের নয়া নীতিমালা মেনে 16 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকরের নোটিশ পাঠাতে শুরু করেছে ফেসবুক, ইনস্টাগ্রামের নিয়ন্ত্রক সংস্থা মেটা। আর এটা বাস্তবায়ন ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সর্বোচ্চ $5 কোটি জরিমানা হতে পারে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন এমন নিষেধাজ্ঞার উদ্দেশ্য শিশুদের শিশু থাকতে দেয়া। ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস এই 3 মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছে 13 থেকে 15 বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আগামী 4 ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে। এতে 16 বছরের কম বয়সীরা আর মেটার প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। SMS, ইমেইল ও ইন অ্যাপ মেসেজের মাধ্যমে কিশোর বয়সীদের এই বার্তা দেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 10 ডিসেম্বর থেকে। ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব নিষেধাজ্ঞায় পড়লেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ইউটিউব কিডস, ডিসকর্ড, গিটহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, রবলক্স, স্টিম ও স্টিম চ্যাট। চ্যাট সুবিধাযুক্ত অ্যাকাউন্টগুলোর জন্য ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাধ্যতামূলক বয়স যাচাই করা হবে। এরপর শুরু হবে নেদারল্যান্ডসে। জানুয়ারি থেকে বিশ্বের অন্যান্য দেশে এই নিয়ম কার্যকর হবে। হঠাৎই জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি। কখনো ছোট আবার কখনো বিশাল বিশাল বিস্ফোরণ চারদিকে ছড়িয়ে দিচ্ছে লাভার স্রোত আর ছাইয়ের মেঘ। গবেষকরা বলছেন বিশ্বজুড়ে গেল 2 বছরে 40টিরও বেশি আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। এমন অবস্থায় শঙ্কা তৈরি হয়েছে কেন হঠাৎ বেড়ে গেল অগ্নুৎপাত, কি চলছে ভূপৃষ্ঠের গভীরে। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিশ্বজুড়ে নীরবে জেগে উঠছে বহু আগ্নেয়গিরি। মাঝে মাঝে ছোট বিস্ফোরণ, আবার কোথাও দেখা যাচ্ছে ভয়ঙ্কর লাভা ও ছাইয়ের স্রোত। শুধুমাত্র গত 2 বছরে সক্রিয় হয়েছে 40টিরও বেশি আগ্নেয়গিরি। প্রশ্ন উঠেছে, পৃথিবীতে কি অগ্নুৎপাত বেড়ে গেছে? কি হচ্ছে ভূপৃষ্ঠের নিচে এবং এর শেষ কোথায়? স্মিথসোনিয়ান গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের একটি গবেষণা মতে গত 5 বছরে বিশ্বজুড়ে অন্তত শতাধিক সক্রিয় আগ্নেয়গিরি ছোট বড় অগ্নুৎপাত ঘটিয়েছে। শুধু গত 2 বছরেই 40টির বেশি আগ্নেয়গিরি সক্রিয় অবস্থায় দেখা গেছে। সাম্প্রতিক সময় আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জাপান, মেক্সিকো এবং ইতালির আগ্নেয়গিরিগুলো বারবার আলোচনায় আসছে। বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে 2023 ও 24 সালে আগ্নেয়গিরির সক্রিয়তা গত 1 দশকের গড় পরিসংখ্যানের চেয়ে বেশি ছিল। আগ্নেয়গিরি কেন ফেটে পড়ে তা জানতে হলে যেতে হবে পৃথিবীর গভীরে। আমাদের গ্রহের ভেতরে রয়েছে উত্তপ্ত ম্যাগমা বা লাভা, যার চাপ ও গ্যাস যখন ভূত্বকের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে চায় তখনই ঘটে অগ্নুৎপাত। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী পৃথিবীর টেকটনিক প্লেটের ধীরগতির নাড়াচাড়া এই আগ্নেয়গিরির প্রধান কারণ। প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক সক্রিয়তা কি কোনো বড় পরিবর্তনের সংকেত? বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ একমত নন। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে মানব সভ্যতা এখন এক সক্রিয় টেকটনিক যুগে রয়েছে, যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং ভূতাপীয় পরিবর্তন স্বাভাবিকের তুলনায় বেশি নজরে আসছে। তবে কিছু বিজ্ঞানীর মতে পর্যবেক্ষণের প্রযুক্তি উন্নত হওয়ায় মানুষ এখন আগের তুলনায় বেশি আগ্নেয়গিরির কার্যকলাপ শনাক্ত করতে পারছে। ফলে মনে হচ্ছে পৃথিবী যেন আবারও অস্থির হয়ে উঠেছে। তবে আশঙ্কাও কম নয়। বিশেষজ্ঞরা মনে করেন যদি কোনো বৃহৎ আগ্নেয়গিরি, বিশেষ করে সুপার ভলকানো ফেটে পড়ে, তাহলে তা শুধুমাত্র স্থানীয় জনপদ নয়,
পুরো মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ইতিহাস বলে 1815 সালে ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরির বিস্ফোরণে সূর্যের আলো বিশ্বব্যাপী কমে যায়, তাপমাত্রা নেমে আসে কয়েক ডিগ্রি, এবং পরের বছরটি পরিচিত হয় দ্য ইয়ার উইদাউট সামার বা গ্রীষ্মকালহীন বছর নামে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন ঘটনায় ফসলহানি, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বিপর্যয় এবং বহু মানুষের মৃত্যু অনিবার্য হয়ে যায়। অনেকেই ভাবছেন, মানুষ কি এই বিপর্যয়ের জন্য দায়ী? অধিকাংশ বিজ্ঞানী মনে করেন আগ্নেয়গিরির সক্রিয়তা সরাসরি মানব সৃষ্ট নয়, তবে জলবায়ু পরিবর্তন, খনিজ উত্তোলন এবং ভূগর্ভস্থ গঠন পরিবর্তন কিছু ক্ষেত্রে স্থানীয় আগ্নেয়চাপকে প্রভাবিত করতে পারে। আর দুঃখজনক বিষয় হলো, এই দুর্যোগ নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই। আগ্নেয়গিরিকে থামানো সম্ভব নয়। তবে ইউএসজিএস এর গবেষকদের মতে আগাম সতর্কবার্তা, পর্যবেক্ষণ ব্যবস্থা, জনসচেতনতা এবং সময়মতো সরিয়ে নেওয়া প্রাণহানি কমিয়ে আনতে পারে। বিশ্ব যেন এখন এক অস্থির ভূতাত্ত্বিক সময়ের সাক্ষী। পৃথিবীর গভীরে চলছে নীরব উত্তাপ, শক্তির সঞ্চয় আর সময়ের অপেক্ষা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, প্রকৃতি তার নিয়মেই চলবে। আর সেই নিয়মের এক অধ্যায় হলো আগ্নেয়গিরি। এখন প্রশ্ন শুধু, পরবর্তী বিস্ফোরণ কবে, কোথায়, আর আমরা কতটা প্রস্তুত? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইংল্যান্ডের মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর ভবিষ্যৎ। ওয়েকহার্স্টের ভূগর্ভস্থ মিলেনিয়াম সিড ব্যাংকে সংরক্ষিত আছে 250 কোটি বন্য উদ্ভিদের বীজ, যেগুলো হয়তো একদিন ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আবারও ফিরিয়ে আনবে সবুজের সমারোহ। 100 দেশ, 279 গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই বিশাল সিড ভল্ট। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মাটির নিচে সুরক্ষিত ভল্টে জমা আছে 40,000-এর বেশি প্রজাতির 250 কোটি উদ্ভিদের বীজ। মোট 900 বর্গমিটার আয়তনের ভূগর্ভস্থ সংরক্ষণাগারটি যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল। ভবিষ্যতে ভয়াবহ যুদ্ধ, পারমাণবিক হামলা কিংবা জলবায়ু বিপর্যয়ের কারণে পৃথিবীর শেষ গাছটি মরে গেলেও এই মিলেনিয়াম সিড ব্যাংক থেকেই নতুন করে জন্ম নেবে গাছপালা ও উদ্ভিদের অস্তিত্ব। ইংল্যান্ডের ওয়েকহার্স্টে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় বন্য উদ্ভিদের বীজ ভাণ্ডারের প্রতিটি বীজ রাখা আছে স্টিলের সিলগালা করা কন্টেইনারে, তাও আবার -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই সিড ব্যাংক আসলে কি, কেন এত গুরুত্ব পাচ্ছে এমন উদ্যোগ? 2000 সালে মিলেনিয়াম সিড ব্যাংক প্রকল্প শুরু করে যুক্তরাজ্যের জাতীয় প্রতিষ্ঠান রয়্যাল বোটানিক গার্ডেন্স। 2025 সালে এসে এটি রূপ নিয়েছে প্রায় 2.5 বিলিয়ন বীজের বিশাল এক ভাণ্ডারে। প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত এমএসবি কাজ করেছে 100টি দেশের 279টি প্রতিষ্ঠানের সঙ্গে। আগামীতে পরিবেশ পুনর্গঠন ও কৃষিখাত নতুন করে তৈরির মূল উৎস হতে পারে সংরক্ষিত এসব বীজ, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বর্তমানে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের নানা দেশে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চল ও শুকনো তৃণভূমি উদ্ধারে অংশ নিচ্ছে মিলেনিয়াম সিড ব্যাংক। পৃথিবীতে এক জায়গায় এত বৈচিত্র্য আর কোথাও নেই। সিড ব্যাংকের এই ভবনে প্রায় 1 লাখ আইটেম সংগ্রহ করা আছে। প্রায় 40,000 প্রজাতির বন্য উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে এসব বীজ। সবই সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য এখানে রাখা হয়েছে। আমাদের সংগ্রহে নানা ধরনের প্রজাতি আছে, এর মাঝে রয়েছে অত্যন্ত বিরল ধরনের উদ্ভিদও। খুঁজে পাওয়া কঠিন এমন সব প্রজাতির বীজ অনেক কষ্ট করে গবেষকরা সংগ্রহ করেছেন। To ensure that they don't disappear entirely off the planet. এখানে বীজ সংরক্ষণ প্রকল্পের জন্য বছরে খরচ হয় কয়েক মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ সরকারের অনুদান, আন্তর্জাতিক বিভিন্ন ফাউন্ডেশন ও দাতাদের তহবিল থেকে আসে এই বিপুল পরিমাণ অর্থ। কিন্তু এমন ব্যয়কে অনেকেই পৃথিবীর ভবিষ্যৎ বাঁচানোর অগ্রিম বিনিয়োগ বলে মনে করেন। বিজ্ঞানীদের দাবি, কোনো বিশ্বযুদ্ধ, পারমাণবিক ধ্বংসযজ্ঞ বা জলবায়ু বিপর্যয়ে পৃথিবী মৃতপ্রায় হয়ে পড়লে এই বীজ ভাণ্ডারই হবে পুনর্জন্মের উৎস। আমরা বহু দশক ধরেই জানি উদ্ভিদ প্রজাতিগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর সংখ্যা যেমন ভয়াবহভাবে কমছে, তেমনি হারিয়ে যাচ্ছে উদ্ভিদের বৈচিত্র্য। বহু বছর আগে আমরা এই সমস্যা বুঝেছিলাম। একই সাথে তখন উদ্ভিদের বীজ দীর্ঘমেয়াদে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার সাহসী সিদ্ধান্তও নিয়েছিলাম, যাতে করে আগামী দশক বা শতাব্দী পরেও এগুলো পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে না যায়।
পুরো পৃথিবীতে এমন অনেক প্রজাতির বীজ রয়েছে যেগুলো ঠান্ডা ও শুষ্ক পরিবেশে শত বছর টিকে থাকতে পারে। যেসব প্রজাতি দ্রুত বিলুপ্ত হচ্ছে তাদের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ করে রাখার কারণে এই সিড ব্যাংক হয়ে উঠছে এক অমূল্য সম্পদ। আগামীতে হয়তো এমন কেন্দ্রগুলোই হয়ে উঠবে বিশ্বের খাদ্য ব্যবস্থার মেরুদণ্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হওয়ার ঘটনাকে ঘিরে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে হোয়াইট হাউসে। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এক ডিনারে রোনালদো উপস্থিত ছিলেন। সেখানেই ঘটে এই সাক্ষাৎ। কি ঘটেছিল ওই অনুষ্ঠানে? রোনালদোকে ঘিরে সেদিনের বিভিন্ন আয়োজন নিয়ে মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সালমানের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের ব্ল্যাক টাই ডিনার নজর কেড়েছে পুরো বিশ্বের। তবে একই অনুষ্ঠানে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি যোগ করেছে বাড়তি উত্তেজনা। 2023 সাল থেকে সৌদি আরবের লিগে খেলছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া বিনিয়োগের দূত হিসেবেও দেখা হয়, তাই সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবেই তার হোয়াইট হাউসে আমন্ত্রণ। তবে নিজের ফুটবলার ইমেজকে ছাপিয়ে রোনালদো যেন হয়ে উঠেছেন সৌদি আরবেরই মুখপাত্র। কিংবদন্তি এই ফুটবলার প্রসঙ্গে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 নভেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য গৌরবের বিষয়। এখানে ব্যবসা, খেলাধুলা সব ক্ষেত্রের বিশ্বের বড় বড় নেতারা আছেন। সৌদি প্রো লিগে যোগ দিয়ে দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার মুখপাত্র হিসেবে উত্থান ঘটেছে রোনালদোর। আমার ছেলে রোনালদোর একজন বড় ভক্ত, আর আজ সে তার সঙ্গে দেখা করেছে। আমার মনে হয় এখন ব্যারন তার বাবাকে একটু বেশি সম্মান করবে, কারণ আমি তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। বাবার মতোই খেলাধুলা ভালোবাসেন 19 বছর বয়সী ব্যারন ট্রাম্প। তার 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার কারণে অনেকে মনে করেন তিনি বাস্কেটবলের মতো খেলায় সহজেই ভালো করতে পারতেন, কিন্তু তার আসল পছন্দ ফুটবল। তবে পর্তুগিজ তারকা রোনালদোর সাথে ব্যারনের কি নিয়ে কথোপকথন হয়েছে কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কিনা তা জানা যায়নি। রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে 2023 সালের জানুয়ারি মাসে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন, যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন তিনি একদিন ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তার গুরুত্বের কারণে। তবে একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। এর আগে রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি পাঠিয়েছিলেন, যাতে বার্তা ছিল শান্তির পথে খেলছি। হোয়াইট হাউসের সুশোভিত বলরুমে রোনালদোর পাশে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। আয়োজনে দেখা যায় টেসলা ও এক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে তাদের সেলফি তোলার দৃশ্য। প্রযুক্তি, ক্রীড়া ও ব্যবসা জগতের নানা শীর্ষ ব্যক্তিত্বে ভরপুর ছিল সেই রাতটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ বিশ্বজুড়ে বহু প্রভাবশালী অতিথি উপস্থিত ছিলেন ডিনারে। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক অংশ হিসেবেই এই আয়োজন ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। 2016 সালের পর এটাই যুক্তরাষ্ট্রে রোনালদোর প্রথম প্রকাশ্য সফর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাজ্যের জলসীমায় অনুপ্রবেশ করেছে রুশ গুপ্ত জাহাজ ইয়ান্তার। শুধু তাই নয়, ওই জাহাজ থেকে প্রথমবারের মতো ব্রিটিশ পাইলটদের বিমানের দিকে লেজার তাক করার গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে ইউরোপে। এটিকে চরম বিপজ্জনক আখ্যা দিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্য জানিয়েছে বাড়াবাড়ি করলে তারা সামরিকভাবে জবাব দিতে প্রস্তুত। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউরোপে তীব্র উত্তেজনা। ব্রিটিশ পাইলটদের বিমানের দিকে লেজার তাক করেছে রাশিয়ার গুপ্ত জাহাজ ইয়ান্তার। সতর্ক ব্রিটেন, সামরিক জবাবের প্রস্তুতি শুরু। এবার রাশিয়ার কারণে নিরাপত্তাজনিত গুরুতর হুমকি বোধ করার কথা জানিয়েছে যুক্তরাজ্য। একটি রুশ গুপ্তচর জাহাজ যুক্তরাজ্যের জলসীমায় অনুপ্রবেশ ও ব্রিটিশ পাইলটদের বিমান লক্ষ্য করে লেজার তাক করার ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে লন্ডন ও মস্কোর মধ্যে। এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপেই। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি জানিয়েছেন স্কটল্যান্ড সংলগ্ন জলসীমায় প্রবেশ করে প্রথমবারের মতো লেজার ব্যবহার করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স RAF পাইলটদের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে
রুশ গুপ্তজাহাজ ইয়ান্তার, যা খুবই বিপজ্জনক। রাশিয়ার এমন ভয়াবহ কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাজ্য। এমনটি চলতে থাকলে লন্ডন সামরিকভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেলি। সরাসরি মস্কোর উদ্দেশ্যে হেলি বলেন, রাশিয়া ও পুতিনের প্রতি আমাদের বার্তা হলো, আমরা সবকিছু নজরদারি করছি এবং আমরা জানি আপনি কি করছেন বা করতে যাচ্ছেন। এই সপ্তাহে যদি ইয়ান্তার যুক্তরাজ্যমুখী হয়, সেক্ষেত্রে আমরা প্রস্তুত। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইয়ান্তার হল গভীর সমুদ্র নিয়ে গবেষণা চালানো রাশিয়ার গুপ্তচর জাহাজ, যা নজরদারি এবং ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য পরিচিত। ইয়ান্তার যদি অভিমুখ বদলায়, তবে যুক্তরাজ্যের সামরিক বিকল্প প্রস্তুত রয়েছে। সেসব বিকল্প সম্পর্কে এখনই কিছু বলা হচ্ছে না, কারণ এতে মস্কো সতর্ক হয়ে যাবে। রাশিয়ার এমন পদক্ষেপ চরম বিপজ্জনক। ব্রিটিশ সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে জানিয়ে এ মন্ত্রী বলেন, ইয়ান্তার স্কটল্যান্ডের উত্তরে অবস্থান করছিল। এরই এক পর্যায়ে যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করে। ইয়ান্তারকে অনুসরণ করছিল রয়্যাল নেভির একটি ফ্রিগেট ও RAF এর পসাইডন P-8 বিমান। ঠিক সে সময়ই ওই বিমানকে লক্ষ্য করে লেজার তাক করা হয়। রাশিয়ার গতিবিধি আরও গভীরভাবে নজরদারি করতে এরই মাঝে রয়্যাল নেভির নিয়ম পরিবর্তন করা হয়েছে, যাতে নৌবাহিনী যুক্তরাজ্যের বিস্তৃত সামুদ্রিক এলাকায় ইয়ান্তারকে আরও কাছ থেকে অনুসরণ করতে পারে। এদিকে এসবের প্রতিক্রিয়ায় রাশিয়ার দিক থেকে বলা হয়েছে, রাশিয়া যুক্তরাজ্যের সমুদ্রের তলদেশ নিয়ে আগ্রহী নয়, তাদের কর্মকাণ্ডও যুক্তরাজ্য বিরোধী নয়। ব্রিটিশ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যও নেই মস্কোর। বরং যুক্তরাজ্য রুশ বিদ্বেষী নীতি থেকে সামরিক অস্থিরতা বাড়িয়ে ইউরোপের নিরাপত্তার অবনতি ঘটাচ্ছে এবং উত্তেজনা থেকে নতুন ঝুঁকির জন্ম দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ দূতাবাসের এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আমরা ব্রিটেনকে আহ্বান জানাচ্ছি তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা ইউরোপের সংকট আরও বাড়ায়। তবে যুক্তরাজ্য পাল্টা সতর্কতা জানিয়ে এটিকে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন হিসেবে তুলে ধরছে। সব মিলিয়ে রাশিয়া ইউরোপ উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালছে এই ঘটনা। যত যাই হোক, যুক্তরাজ্যের দিক থেকে সামরিক হুঁশিয়ারি মোটেই সাধারণ ঘটনা নয়। বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো পক্ষে সামান্য বিচ্যুতি ঘটলেই দেখা দিতে পারে নতুন সংঘাত। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।